শিউলি তার শাশুড়ির কণ্ঠ শুনতে পেল। উঠোনে মেলা ছেলের লুঙ্গি আর গামছা এনে হাতে ধরিয়ে দিতে দিতে জিজ্ঞেস করছেন, কিরে মেজাজ এত চড়া কেন? হাসু হালার পর আমার লাগে বিটলামি করে আম্মা, কত বড় কলি যাওয়ার। আমি খালি হেডা ভাবি আমার দোকানতে বাকি নিয়ে জায়গার উপরে অস্বীকার যায়। অয় বলে অত টাকার সদাই নেয় নাই। আইসকা তো ওর হিসাবের কাগজটা নিতে ভুলে গেছিলাম, নয়তো ওরে আজকেই দেখাই দিতাম। কি এর হিসাবের কাগজ? কালকে রাইতে যেটা আইনা পকেটে থুইছি সেইটা। গায়ে ঝপঝপ করে পানি ঢেলে বলল হামিদ। মাথায় বেশি করে পানি ঢালছে হামিদ। হামিদের মা ঢোক গিললেন। শিউলি আজকে শেষ। মনে মনে আওড়ালেন, কি করলি অলক্ষী তুই? হামিদ লুঙ্গি পাল্টে কলপারে লুঙ্গিটা রেখে শিউলির উদ্দেশ্যে চিৎকার করে বলল, ওই লুঙ্গিটা ধুইয়া দড়িতে মেল। গট গট করে হেঁটে দড়ি থেকে গেঞ্জি নিয়ে গায়ে জড়ালো। এরপর শার্ট গায়ে চাপাতে চাপাতে রান্নাঘরের দিকে এগিয়ে আসলো। ঘরে খাওয়ানোর মতো কিছু আছে? এখনো রান্না হয় নাই? ঘরের মধ্যে হারাদিন করস কি? কিরমির কণ্ঠ। শিউলির শাশুড়ি এগিয়ে এসে শুধালেন, হুন বাপ, হিসাবের কাগজ যে আনছিলি ওইটা কি আর নাই তোর কাছে? আর থাকবো কেমনে? হিসাবের খাতা থেকে পৃষ্ঠা ছিঁড়াই তো আনলাম। তোর বউ তো সাড়ে সর্বনাশ কইরা ফেলাইছে বিলাপ করে। কি সর্বনাশ করছে? কপাল মারাত্মকভাবে কুঁচকে জিজ্ঞেস করলো হামিদ। শিউলির বুক অজানা কারণে খুব কাঁপছে। আজকে তাকে মা খাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। খুব করে চাচ্ছে শাশুড়ি মা যেন কিছু না বলে। তোর প্যান্ট ধুইতে যাইয়া ওই সেমরি কাগজ ভিজাইয়া ফেলাইছে। একদম ভর্তা হয়ে গেছে এই কাগজ। হামিদ অবিশ্বাস্য দৃষ্টি ফেললো মায়ের পানে। অদ্ভুতভাবে শীতল হয়ে পুনরায় জানতে চাইল, কি কইলেন আম্মা? আবার কন? কাগজ ভর্তা বানায় ফেলছে ভিজাইয়া। হামিদ ঘুরে শিউলির পানে চাইল। শিউলি কেঁপে উঠল ভয়ে। হামিদের চক্ষু লাল হয়ে গেছে মুহূর্তের মাঝে, যেন হিংস্র কোনো পশু এখনই ঝাঁপিয়ে পড়বে তার শিকারের ওপর। ঘুরে দ্রুত গিয়ে উঠোনে পড়ে থাকা লাকড়ি হাতে নিতে নিতে হুঙ্কার ছুড়ল, ফকিন্নির বাচ্চা, তরে আমার প্যান্টে হাত দিতে ক্যাডা কইছে। শিউলি ভয়ে দৌড় দিয়ে ঘরের দরজা লাগানোর আগেই হামিদ দরজা ধাক্কিয়ে ভেতরে ঢুকলো। পিছন পিছন শিউলির শাশুড়ি চিৎকার করতে করতে বলতে লাগলেন, কয়েক ঘা দে মুখ মুড়ি রে, অলক্ষী একটা। ঘরে যেদিনতে পা দিছে ওই দিনতে অপয়া ছায়া পড়ছে আমার বাড়িটার উপরে। তোর অন্ন ধ্বংস করা ছাড়া অলক্ষীরা আর পারে কি? হামিদের রাগে যেন আরো আগুন ঢেলে দিয়েছে। শিউলির চোয়াল চেপে ধরে ধাক্কা দিল। বিছানায় উল্টে পড়ল শিউলি। হামিদ শক্ত লাকড়ি দিয়ে যেই মুহূর্তেই যাবে অমনি শিউলি উঠে হর হর করে বমি করে হামিদের গা ভাসিয়ে দিল। হামিদ থরথর করে কাঁপতে কাঁপতে অপরিষ্কার বমিতে ভেসে দাঁড়িয়ে রইল। শিউলি মুখ চেপে হু হু করে কেঁদে উঠতেই হামিদ হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। উঠোনে লাকড়ি ফেলে চিৎকার করে উঠল, বান্দির ঘরের বান্দি, আমার এতগুলো টাকা তুই তোর বাপের বাড়ি থেকে আইনা দিবি, নইলে তোরে দেখিস কি করি। পুনরায় গোসল করতে করতে শিউলির গুষ্টি উদ্ধার করতে লাগলো সে। পুরা শরীর বমির গন্ধে ভরে গেছে। সেসবে হামিদের নিজেরই বমি এসে গেল। এমন রাগ মাথায় চড়ে আছে, বান্দির বাচ্চাটা মেজাজ পুরোটাই খারাপ করে দিয়েছে। মুহূর্তের মাঝেই কলপারে রাখা প্লাস্টিকের বালতি আছাড় মেরে চূর্ণ বিচূর্ণ করে ফেললো। কয়েকটা পাতিল ছিল সেগুলো আছড়ে বাঁকা বানিয়ে ফেললো। শিউলির শাশুড়ি পান খেতে খেতে বললেন, ঘরের জিনিসপত্র না ভাঙ্গা তোর বউরে যাইয়া কয়েক ঘা লাগা। বাজা অলক্ষী কোন হানকার, দরদ তো উতলায় ওঠে তোর। হামিদ লুঙ্গি পরে খালি গায়ে ত্যাক্ত মেজাজে ঘরে ঢুকতেই দেখলো শিউলি নিচে পড়ে আছে। বমি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সে কপাল ভাঁজ করে সেদিকে চাইল। কেন যেন মেজাজ আরো গরম হয়ে গেল। শিউলিকে আজ যত দেখবে ততই মেজাজ খারাপ হবে তার। বমির গন্ধে আবারও পেট মুচড়ে উঠল। মাথা টকবক করে ফুটছে তার। খাইতে না চাইলে আমার চোখের সামনেতে যা ফকিরনি। বমি পরিষ্কার কইরা ঘর তাড়াতাড়ি পবিত্র বানা, নইলে তোরে আজকে খাইছি। রং ডং অন্য জায়গায় কর, চিৎকার করে বলল হামিদ। কোনো জবাব এলো না, এমনকি কোনো নরম চরণে নেই। হামিদের একটু খটকা লাগলো। এগিয়ে এসে বমি ডিঙিয়ে হাঁটু গেড়ে বসলো। কয়েকবার ধাক্কা দিল, কোনো সারা শব্দ নেই। হামিদ শিউলিকে ঘুরিয়ে গালে আলতো চাপড় মেরে ডাকলো। বুক কেঁপে উঠলো কেন যেন অজানা আশঙ্কায়। নাকের কাছে হাত দিতেই দেখলো শ্বাস চলছে। কোলে তুলে দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। শিউলির শাশুড়ি জিজ্ঞেস করতে লাগলো, কি হইছে? অরে লইয়া এমন খালি গায়ে কই যাস? হামিদ জবাব দিল না। ততক্ষণে সে বাড়ির বাইরে চলে গেছে। পিট পিট করে চোখ খুলতেই অচেনা জায়গা নজরে এলো শিউলির। মাথা অতিরিক্ত ঘুরছে। হুট করে মাথা ঘুরিয়ে চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। এরপর আর কিছুই মনে নেই তার। হামিদকে তার মাথার পাশে খালি গায়ে বসে থাকতে দেখে শিউলি ভয়ে শিউরে উঠল। মিয়ে যাওয়া কণ্ঠে ফ্যাস ফ্যাসে গলায় বলল, আমি ইচ্ছা কইরা আপনার কাগজ নষ্ট করি নাই। কাগজের কথা আমি ভুইলা গেছিলাম। আমারে কিছু কইেন না। হামিদ শিউলির দিকে চাইল। ওই দৃষ্টিতে কোনো রাগ নেই, শীতল এক দৃষ্টি। শিউলি চোখ সরিয়ে বলতে লাগলো, আমি আপনার লোকসান করছি না। আমার হাতের এই দুইটা চুড়ি বেচা যত টাকা পান নিয়েন, আমার হাতে কোনো দাবি নাই। স্বর্ণের চুড়ি দুটো খুলে হামিদের হাতে দিল। হামিদ চুপচাপ শিউলির কাজকর্ম দেখছে। শিউলি মুখ ফিরিয়ে বলতে থাকলো, আমার বাপের কাছে কিছু কইেন না, গরিব মানুষ, এত টাকা কই পাইব? বিয়ার সময় এই দুইটা চুড়ি খুব কষ্টে গড়াইয়া দিছে। এখন অসুখ বিসুখে বিছানায় পইরা গেছে, যাইয়া তো দেখতে পারে না। এখন আবার এসব শুনলে আমার আব্বা দুনিয়া ছেড়েই চলে যাইব। চোখ গলিয়ে অশ্রু টপ টপ করে পড়ছে তার। এই দুইটা চুড়িতে পোষাইব না, মেলা টাকার হিসাব। হামিদের কণ্ঠ, আমার কাছে চুড়ি দুইটা ছাড়া আর কিছুই নাই।
মাটির ব্যাংকে যে প্রতি মাসে আমার পকেট কাইটে টাকা জমাস সেইগুলা কি? দোহাই আল্লাহর, ওই টাকার দিকে নজর দিয়েন না। ওইগুলা আমি আমার ছোট ভাইটার লাইগা জমাইছি। কতদিন আমার কাছে সাইকেলের আবদার করছে, আমি বড় বোন হইয়া কোনোদিন কিচ্ছু দিতে পারি নাই। আপনারে না কইয়া 5-10 টাকা নিছি শুধু। হেইডার লাইগা শাস্তি দিতে পারেন, কিন্তু টাকাগুলো নিয়েন না, মিনতি করি। আমার অনুপস্থিতিতে তাইলে ছোট ভাইয়ের লগে কথা হয়, বাড়ির খোঁজ খবর রাখা হয়, ভালোই তো। আর আমার সামনে অসহায়ের মতো মুখ কইরা রাহস, যেন ভাজা মাছটাই উল্টায় খাইতে জানোস না। শিউলি চোখের পানি ফেলতে লাগলো নিঃশব্দে। ঘরে সেই মুহূর্তে একজন মহিলা ঢুকলো, পরনে শাড়ি আর উপরে অ্যাপ্রন জড়ানো, খুব সুন্দর পরিপাটি চেহারা। শিউলির মনে হলো নারীটির সৌন্দর্যের কাছে তাকে অসম্ভব ময়লা লাগছে। ওই সৌন্দর্য আশপাশ ঝলসে দিচ্ছে। মহিলাটি ঢুকেই হামিদের দিকে হেসে চাইল। আপনি এখনো খালি গায়ে মিস্টার হামিদ? বললাম আমাদের এখান থেকে একটা শার্ট পরে নিন, সবাই তাকিয়ে দেখছে আপনাকে। দেহুক, হামিদের সোজা সাপটা উত্তর। শিউলি কপাল কুঁচকে চাইল। শরীর দেখাচ্ছে লোকটা, দেখাবেই তো। ঘরের বউ রূপবতী না, এখন বাইরের রূপবতীদের শরীর দেখিয়ে ঘায়েল করতে হবে না? শিউলি তো বাজা অলক্ষী নারী, একটা ভালো নারীকে বিয়ে করার জন্য পটাতে হবে না? পেলাজ বেশরম লোক। থমথমে চেহারায় মুখ ঘুরিয়ে নিল শিউলি। অ্যাপ্রন পরা নারীটি তার প্রেশার মেপে আরেকবার চেক আপ করে বলল, বাসায় নিয়ে বিশ্রাম নিন, এই সময় নিজের খেয়াল রাখবেন বেশি বেশি। শিউলি মাথা নাড়ল। হামিদ জিজ্ঞেস করলো, এইখানে আর কোনো কাম আছে ম্যাডাম? না, মিষ্টি খাওয়াতে ভুলবেন না, আর আপনার স্ত্রীর যত্ন নেবেন। শরীরে হাড্ডি ছাড়া তো কিছুই খুঁজে পাওয়া যায় না। খাওয়া দাওয়া ঠিক মতো করে না নাকি? কবুতরের বাচ্চাও ওর চেয়ে বেশি খায়। হামিদের গম্ভীর কণ্ঠ। না না, এমন করা যাবে না এই সময়। ভালো ভালো টাটকা টাটকা পুষ্টিকর খাবার দেবেন। আপনার স্ত্রীর যে 21 বছর মনেই হয় না। শিউলি কিছুই বুঝতে পারে না। ডাক্তার মানুষের কাজ খালি জ্ঞান দেওয়া। শিউলি আর কিছুই ভাবল না। ডাক্তার বেরিয়ে যাওয়ার আগে হামিদকে আরেকবার তার চেম্বারে আসতে বলে চলে গেলেন। হামিদ পিছু পিছু গেল। শিউলি সেদিকে চেয়ে দুর্বল শরীরটা নিয়ে চোখ বুঝলো। এতক্ষণে বুঝতে পেরেছে এটা একটা হাসপাতাল। লোকটা তার জন্য আলাদা কেবিন নিয়েছে নাকি চেক আপ রুম এটা? লোকটা তার পেছনে এত টাকা কেন খরচ করবে? অসুখ বিসুখ হলে তো কবিরাজের কাছেই নিত, আর আজ একেবারে হাসপাতালে। কিছু তো গন্ডগোল আছে। তার ওপর উদম গায়ে এসেছে। উদম শরীর দেখিয়ে আরেকটা বিয়ে করার জন্য মেয়ে পটাতে চাইলে পটাক। ওই মেয়ে এসে এই পুরুষের হাতের মার খেয়ে আবার ভাগবে। শিউলির মতো বলত তো আর কেউ না। ডাক্তারের সাথে আরো কিছু টুকটাক আলাপ করে হামিদ রুমে এলো। এরপর শিউলিকে কোলে নিতেই শুনলো, আরে কোলে নেওয়া লাগবে কেন? আমার পা খোড়া নাকি? নামান আমারে, ছটফট করে। হামিদ কথার জবাব না দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখা ভ্যানে উঠল। ভ্যান চলতেই শিউলি জিজ্ঞেস করলো, এত টাকা খরচ কইরা হাসপাতালে আনছেন কেন? কবিরাজের কাছে নিয়ে গেলেই তো হইতো। এখন কিন্তু এইটার টাকা যাইতে পারবেন না। আমি আপনারে কই নাই আমারে হাসপাতালে আনেন। মুখ ঘুরিয়ে বলল শিউলি। চুপচাপ থাক, নয়তো ধাক্কা দিয়ে ভ্যানেতে ফালাই দিমু। বেশি বোঝাবে ডিজাত। শিউলির বাচ্চা হবে শুনে তার শাশুড়ির ভোল পাল্টে গেল যেন। শিউলির কদর করছে, একটু পরপর ফল ধুয়ে দিচ্ছে। রান্নাটাও এই সন্ধ্যার সময় তিনিই করছেন। শিউলি আসার আগ পর্যন্ত রান্না ধরেও দেখেননি তিনি। শিউলি এসে রাঁধবে বলে এখন বউ পোয়াতি শুনে নিজে থেকে রান্না করছেন। হামিদ গেছে দোকানে। শিউলির মাথায় তেল দিয়ে শাশুড়ি বলতে লাগলো, বংশের প্রতিভাই বউ, ঠিক মতো চলবি কইলাম বউ। তোগো বিয়ার 4 বছর পর এই বাচ্চা আইছে, একটু অবহেলা করবি না কইলাম। সন্ধ্যার পর বাইরে যাবি না। জিনের আসন লাইগা ওই বাড়ির জমশাদের বউয়ের বাচ্চা গেল, তুই কিন্তু কই ভুল করবি না। এমন আরো নানা উপদেশ দিলেন শাশুড়ি। শিউলি বিয়ের এত বছর পরে শাশুড়ির এমন মায়ের মতো যত্নে কেঁদেই ফেলল। আচ্ছা, মেয়েদের জীবনটা এমন অদ্ভুত কেন? বাচ্চা না হলে সেই মেয়ের জীবন বিষের মতো হয়ে যায়। তার বাস্তব প্রমাণ শিউলি নিজে। আল্লাহ রহম করেছে শিউলির ওপর, নয়তো সারা জীবন সমাজে বাজা মেয়ের গ্লানিতাকে বয়ে বেড়াতে হতো। শিউলি আজ জায়নামাজে অনেকক্ষণ কাঁদবে। যে আল্লাহ তার এতদিনের কান্না ভেজা ফরিয়াদ শুনেছে তার প্রতি কৃতজ্ঞতা জানাবে সে। হামিদ বাড়ি ফিরতেই হেলেনা পারভিন ভাত বাড়লেন ছেলের জন্য। হামিদ আজ একটু তাড়াতাড়ি ফিরেছে। চৌকিতে বসে হাত ধুতে ধুতে শুধালো, শিউলি খাইছে আম্মা? আর খাওয়া অল্প কয়টা ভাত লইছে, হেইটাও বমি করে ফালাই দিছে। এরপর গাছ থেকে তেঁতুল পায়রা এইগুলাই বৈশা বৈশা খাইছে। হামিদ গোগ্রাসে গিলতে গিলতে মায়ের সঙ্গে টুকটাক বিষয় আলাপ সারতে লাগলো। হেলেনা পারভিনকে ঘুমাতে পাঠিয়ে হামিদ কতক্ষণ উঠোনে হাঁটলো। বুড়ো মানুষ বাতের ব্যথা বুকের ব্যথা নিয়েও ছেলের জন্য এত রাত পর্যন্ত অপেক্ষা করেছে। এতদিন তো শিউলি দেখতো সব, চাঁদের আলোতে পুরো উঠোন আলোকিত হয়ে আছে। আজকের দিনটা অন্যরকম সুন্দর। হামিদ রসুই ঘরে গিয়ে ভাত তরকারি বেড়ে ঘরে প্রবেশ করতে নিতেই দেখলো শিউলি পেটের উপরে হাত বুলাতে বুলাতে কি যেন বলছে। কান খাড়া করতেই একটা কথা শুনে থমকে দাঁড়ালো। আইসকে তুই আমারে বাঁচায় দিছোস, তোর কারণে তোর বাপে আমারে মারতে পারে নাই। ওই সময় বমি না করলে আইসকা আমার খবর আসিল। পেটের ভিতরে থাইকে মায়েরে রক্ষা করতেছোস। আমার জাদু, কবে মায়ের কোলে আইবি তুই? মা তোর লাইগা একটা ছোট্ট কাঁথা সেলাই করতেছে, তাড়াতাড়ি আইয়া পর আমার মানিক। পেটের ওপর পরম মমতায় হাত বুলিয়ে বলল শিউলি। হামিদ লক্ষ্য করলো তার চোখ ভিজে উঠছে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ একটা সংগৃহীত গল্পের 3য় পর্ব পড়ে শোনাচ্ছিলাম। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।